কিডনি প্রদাহ। আচ্ছা, সেটা সাধারণত বাচ্চাদের হয়, বিশেষ করে আমাদের দেশের যে গ্রাম অঞ্চলে যেখানে ক্রাউডেড এরিয়া থাকে সেখানে স্ক্যাবিস হয় অথবা সোর থ্রোট হয়, গলা ব্যথা হয়, সেগুলো অনেক সময় ইগনোর থাকে। সেগুলি ইগনোর থাকার পরে হয়তো দেখা যায় 3-6 সপ্তাহ পরে আস্তে আস্তে কিডনি রোগে মানে ফুলে যায়, প্রস্রাব কমে যায়, যেটাকে আমরা সাধারণত বলি নেফ্রোস্টাতে, এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনি প্রদাহ। মানে গলা ব্যথা থেকে সেটা কিডনিতে গলা আসতে ব্যথা পারে, অথবা যদি স্ক্যাবিস হয়, কোনো স্কিন আচ্ছা, ডিজিজ আচ্ছা, হয়, আচ্ছা। সেগুলো থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে 3 থেকে 4 সপ্তাহ পরে 1 মাস পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রস্রাব কমে যাচ্ছে, হাতে মুখে ফুলা, বিশেষ করে মুখে। বাচ্চার মা বলে যে সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ খুলতে পারতেছে না, মুখটা ফুলা, সারা শরীরে ফুলা আসছে, আমার প্রস্রাব কমে যাচ্ছে। অনেক সময় বলে যে প্রস্রাব হচ্ছেই না, যে এটা আমাদের দেশে মোটামুটি একটা কমন ডিজিজ। কোন বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটি হচ্ছে? সাধারণত এটা 2 বছর থেকে শুরু হতে পারে, 2 বছর থেকে 5-6 বছরের, ইভেন 10-15 বছরের, সাধারণত বাচ্চাদেরই হয় রোগটা। হ্যাঁ, তবে অ্যাডাল্ট যে হয় না তা না, শুরু হয় ইউজুয়ালি বাচ্চাদের। আচ্ছা, আচ্ছা। তারপর আরেকটা হচ্ছে আমরা ইউরিনারি ইনফেকশন, যেটা আমরা বলি যে প্রস্রাবের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, মানে মূত্রনালীতে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও আমাদের দেশে মোটামুটি কমন। তারপরে অনেক সময় ইয়ং অ্যাডাল্ট আসে যে ব্যথা নিয়ে, লো ব্যাক পেন নিয়ে, সিভিয়ার ব্যথা, যে কোনো ব্যথা যাচ্ছে, রানের দিকে যাচ্ছে, অত প্রস্রাব দিয়েছে, এটা সাধারণত কিডনি স্টোন যেটা বলে, স্টোন নিয়ে। আরেকটা আপনি জানেন যে অনেক সময় কিডনি বিকল, যে কিডনি বিকল নিয়েও আসতে পারে। সেই বিকল আমরা বুঝেন 2 রকমের বিকল হতে পারে। একটা হলো হঠাৎ, যেটা আকস্মিক কিডনি বিকল, আর একটা হলো ধীর গতিতে কিডনি বিকল হয়, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এইগুলি মোটামুটি আমরা যে কিডনি ডিজিজ পাই। তো এর সাথে আরও কিডনির কিছু অবস্ট্রাকটিভ বা কনজেনিটাল ডিফেক্ট থাকতে পারে, কিন্তু সবচেয়ে মোস্ট কমন হলো যে আমি যে কয়টা ডিজিজ বললাম, এগুলি আমাদের কাছে সাধারণত কমন। আচ্ছা, আমরা যদি শুরুতেই আপনি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা যেটি বলছিলেন সেটি সম্পর্কে কিছুটা আমরা জেনেছি, আমি একটু দ্বিতীয়টিতে যেতে চাই, যেটি আপনি বললেন যে মূত্রনালীর প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটি সম্পর্কে একটু জানি আমরা, যে আসলে এটি কি এবং কি ধরনের সমস্যা এতে হতে পারে। মূত্রনালীর প্রদাহ আপনি বুঝেন যে এটা হলো আমরা যে কিডনি, তারপর কিডনি থেকে ধরে ট্র্যাক, তারপর হলো ব্লাডার, তারপর হলো প্রস্রাবের রাস্তা, এগুলিতে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা সাধারণত বলি যে মূত্রনালীর প্রদাহ বা ইনফেকশন। সেখানে 2 রকমের হতে, একটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা সাধারণত বেশি হয়, যেটা আমরা বলি যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব বারবার হচ্ছে এবং তলপেটে ব্যথা, যেগুলো আমরা বলি সাধারণত লার্স বলি, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেটা আরেকটা হলো যে আপার ইউরিনারি, সেই আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, সেটা খুব সিরিয়াস কন্ডিশন। সেটাতে হয় ব্যথা হবে, প্রচুর ব্যথা হবে এবং আপনার অসম্ভব জ্বর আসবে। কারণ কি এই ধরনের ইনফেকশনটা সাধারণত যেটা হয় মোস্ট অফ দি 80% কারণে, সেখানে হলো যে প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশনটা হয়, সেটা যে আমাদের গাট ফ্লোরা, তার মানে আমাদের যে গাট আছে, লার্জ গাট আছে, ইন্টেস্টাইন আছে, সেখানে যে কমন সেলস তাকে বলে ইকোলাই, সেটা একদম প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা মোটামুটি কাছে হওয়ার জন্য সেটা থেকে ইকোলাইটা আসে, স্পেশালি মহিলাদের বেশি হয়। তার মানে মহিলাদের বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজেই বেশি হয়, সেক্ষেত্রে মেয়েদের বিষয়। ছেলেদের সাধারণত হয় না, দ্য ফার্স্ট অফ ইয়ার অফ লাইফ, দুটো একই রকমের হয়। আর ছেলেদের হয় সাধারণত যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়, দ্যাট মিনস যখন এইজেড পার্সনদের হয়। কি কি ধরনের মানে লক্ষণ এখানে প্রকাশ পায়? একটা তো আপনি বলছিলেন যে জ্বালা যন্ত্রণা হবে, রোগী বললো যে আমার প্রস্রাব ভীষণ জ্বালা, আর একটা হবে আমার জ্বর, আর তার চেয়ে বললো যে আমার বারবার যেতে হচ্ছে। যে অনেক সময় এমন হয় যে আমি প্রস্রাবে আসলেই মনে হয় যে আমি প্রস্রাব পুরো করতে পারিনি, ধরে রাখতে পারিনি, আবার যেতে হয়। এই যে জ্বালা এবং বারবার যাওয়া, সেটাই হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের সিমটম। আর আপার যেটা বললাম, সেটা ওই জ্বর আসবে, সিভিয়ার ব্যথা আসবে এবং পেশেন্ট খুবই টক্সিক হয়ে যাবে। এটা হলো আপার ইউরিনারি ট্র্যাক্টের ইয়ে। তারপর আরেকটা রোগের কথা আপনি বলছিলেন, যেটি হচ্ছে কিডনির স্টোন। এই স্টোনটা আসলে কেন হয় বা কিভাবে হয় এবং সেক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়? স্টোন আপনি দেখেন, স্টোনটা সাধারণত যারা ইয়ং অ্যাডাল্ট, তার মানে আমি বলতে চাচ্ছি যে ধরুন 20 থেকে 30 বছর বয়সে বা 40 বছর, এই বয়সেই বেশি হয়। সাধারণত এটা হয় যে তার একটা ইন্টারনাল একটা কনস্টিটুয়েন্সির ব্যাপার থাকে, কারণ সবার স্টোন হয় না, কিন্তু আবার যার স্টোন হয় তার কিন্তু বারবার হয়। তার মানে তার শরীরে এমন একটা কনস্টিটুয়েন্স, এমন একটা উপাদানের ব্যাপার তারতম্য আছে, যার জন্য তার স্টোন ফর্মিং একটা অ্যাটিটিউডটা বা টেন্ডেন্সি থাকে। দেখেন সবার কিন্তু হচ্ছে না, তো যার হচ্ছে তার বারবার হচ্ছে। তো এইটা হলো, আর হলে
কি হবে, সিভিয়ার ব্যথা, মানে প্রচুর ব্যথা হবে। ব্যথাটা সাধারণত অনেকে লো ব্যাক পেন নিয়ে আসে, যে কোমর ব্যথা। ব্যথাটা এত বেশি হয় যে অনেক সময় পেশেন্ট গড়াইতে থাকে। ব্যথাটা সাধারণত প্রস্রাবের রাস্তার দিকে অথবা ইনার থাইয়ের দিকে নামতে থাকে। এটির কি কোনো নির্দিষ্ট ধরন আছে, যেমন সিঁড়ি দিয়ে ওঠানামার সময় বেশি বেড়ে যেতে পারে, সেরকম কিছু কি আছে? ওরকম না, ব্যথা যখন হয় তখন তো সে বোঝেন যে মুভমেন্টে হয়, ইভেন মুভমেন্ট না করলেও এত ব্যথা হয় যে পেশেন্ট খুবই রেস্টলেস থাকে, ইভেন অনেক সময় গড়াইও তারপর ইয়ে হয় না, ব্যথা কমে না, তীব্র ব্যথা হয়। আচ্ছা, তারপর আর অনেক সময় জ্বর থাকতে পারে, ওই যে আবার ইনফেকশন ওই অ্যাটিটিউড থাকতে বারবার প্রস্রাব হতে থাকে। ইনফেকশন যেহেতু সাথে তো জ্বর আসাটা সঙ্গতই। আরো একটি কথা আপনি বলছিলেন যে অ্যাকিউট কিডনি ফেলিওর অথবা ক্রনিক কিডনি ফেলিওর, হ্যাঁ সেটা আমরা বলছিলাম যে আমাদের যে কিডনি তো একটা বিশেষ একটা বৃক্ষ, তার একটা বিশেষ দায়িত্ব আছে যে শরীরের ফ্লুইড মেনটেন করা, প্রেশার মেনটেন করা, তার ব্লাড প্রেশার মেনটেন করা, তারপর অ্যাসিডিটি মানে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করা, সব দায়িত্ব এবং রক্ত তৈরি করা, সমস্ত কাজগুলি কিন্তু কিডনি করে থাকে। এই কিডনি সাধারণত অনেক সময় কিডনি বিকল হয়ে থাকে, কিডনি খারাপ হতে পারে, যেটা আমরা বলি কিডনি কাজটা সেটি যখন সে করতে পারে না, হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেল, এটাকে আমরা বলি যে আকস্মিক কিডনি বিকল। অথবা অনেক সময় দেখে যে সে জানেও না যে মানে ধীরগতি আস্তে 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 তার কিডনিটা খারাপ হয়, এটা হলো ধীরগতিতে কিডনি বিকল। বোঝার কি কোনো উপায় নেই এই যে ধীরগতিতে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে? ধীরগতিতে যেটা সাধারণত অনেক সময় বোঝাও যায় না, যখন ওই রোগীটা বুঝে তখন আমরা মনে করি, যখন সে বুঝতেছে যে আমার খারাপ লাগতেছে, তারপর যখন সে কমপ্লেন করতে শুরু করে তখন আমরা ধরে নিই মোটামুটি 75% অফ দ্য কিডনি কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনি একটা বুঝেন যে মানুষ অনেক সময় জিজ্ঞেস করে যে আমাদের তো কিডনি বিকল, স্যার একটা কিডনি বিকল না দুইটা কিডনি বিকল? কিডনি যখন বিকল হয় বা কিডনি যখন ফাংশনিং সিমটম শুরু করে, তার মানে দুইটা কিডনি বিকল হয়। আচ্ছা, একটা না। আচ্ছা, তো আমরা একটু জানতে চাই যে এত যে ধীর গতিতে আসছে, তার আগ পর্যন্ত আসলে কিভাবে আমাদের চলাফেরা করলে বা কিডনির প্রতি এতটুকু একটু সচেতন হলে আমাদের এই কিডনির রোগগুলো থেকে আমি আপনাকে আগে বলছিলাম যে আমাদের একটা হলো কমন ডিজিজ হলো গ্লোমেরুলারনেফ্রাইটিস, যে গ্লোমেরুলারনেফ্রাইটিসটা সাধারণত শিশুদের হয়। এই গ্লোমেরুলারনেফ্রাইটিসটা সাধারণত হচ্ছে, বললাম একটা হলো গলা ব্যথা, আর একটা হলো যে এই খোসপাঁচড়া যা স্ক্যাবিস যেটা হয়, মানে গলা ব্যথা এবং খোসপাঁচড়া সেটা থেকে কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, এটি কিন্তু অত্যন্ত এটাকে যদি আপনি যখন হয় হয়তো দেখবেন যে ওটা অনেক সময় চিকিৎসা লাগে না, আপনি ভালো হয়ে যাবে, বিশেষ গলা ব্যথা, ওটাকে ইগনোর না করে আপনি যদি তখন যদি এটা চিকিৎসা করেন, তাহলে আমরা জিএনটা প্রিভেন্ট করতে পারি। জিএনটা হলো আমাদের দেশে এখনো 1 নম্বর কারণ কিডনি বিকলের। এবং অন্যান্য দেশে কিন্তু জিএন যেহেতু তাদের ইনফেকশন কন্ট্রোল হয়ে গেছে, তাদেরকে দেশে কিন্তু এখন জিএন মোটামুটি বলতে পারেন যে অলরেডি আর হচ্ছে না, যেটি আপনি বলছিলেন গ্লোমেরুলারনেফ্রাইটিস। আর যেটা এখন সারা পৃথিবীতে 1 নম্বর কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের দেশেও 1 নম্বর হয়ে যাচ্ছে, সেটা হলো ডায়াবেটিসের জন্য। যদি আপনার যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে, আর 3 নম্বর হলো যেন ব্লাড প্রেশার। এখন যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার যদি ডায়াবেটিসটা যদি নিয়ন্ত্রণে রাখেন, এটা আপনি ধরে নিতে পারেন যে, এবং সাথে সাথে ব্লাড প্রেশারটাকে দুইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যেটি বলছিলেন শিশুদের ক্ষেত্রে অবশ্যই স্ক্যাবিস এবং গলা ব্যথা এই বিষয়গুলোকে খুব সহজেই যাতে শুরুতেই যাতে চিকিৎসা করা যায় সেটি অবশ্যই মাথায় রাখতে হবে, তাতে নেগলেক্ট না করে ইগনোর না করে চিকিৎসা করা হলে তাহলে আমাদের দেশে যে আপাতত 1 নম্বর কারণ গ্লোমেরুলারনেফ্রাইটিস, সেটাকে আমরা কিডনির ভয়াবহ রোগগুলো থেকে মুক্ত রাখা যাবে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কিডনির বেশ কিছু রোগ এবং তার প্রতিকার প্রতিরোধ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করছি উপকারে আসবে আপনাদের। স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ছানি আসলে আমরা যে একটা জিনিস দেখি, এটার বেসিকটা হলো যে একটা বস্তু থেকে লাইটটা চোখে পড়ে এবং চোখের ভিতরে কিন্তু একটা ন্যাচারাল লেন্স আছে। আমরা চশমা যেরকম লেন্স ইউজ করি ঠিক এরকমই কনভেক্স লেন্স বলে, এটা ন্যাচারাল দেওয়া আছে। তো লাইটটা যখন চোখে ঢোকে তখন এই লেন্সের কাজ হলো এটাকে কনভার্স করে রেটিনাতে এটাকে প্লেস করা। রেটিনা স্টিমুলেট হলেই সে একটা ইম্পালস ক্রিয়েট করবে যেটা যাবে ব্রেনে পিছনের অংশে, এবং ওখানে সে একটা ইমেজ ক্রিয়েট করে। তো এখন হয় কি, বয়সের জন্য হোক বা কোনো ট্রমার জন্য হোক বা চোখের কোনো প্রদাহের জন্যই হোক, যে কোনো কারণেই হোক,
এই যে ট্রান্সপারেন্সি থাকে যেটা, এটা নষ্ট হয়ে যায়। তো যখন এই ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায় তখন একটু ঘোলা হয়ে যায়, আর যেটা ঘটে সেটা হলো লাইটটা তখন আর চোখের ভিতরে ঢুকতে পারে না, বাধাগ্রস্ত। তো বাধাগ্রস্ত হলে রেটিনাতে প্রশ্ন আসে না, আবার এই ইমেজটা ফর্ম করবে ব্রেন, সেই সুযোগটা থাকে না, যার ফলে দেখাটা বিঘ্নিত হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।